প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রথম টিউটোরিয়ালে জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগে কিভাবে বন্ধনগুলো গঠিত হয়, কোথায় কিভাবে সংকরণ নির্ধারণ করতে হয়, আমরা এই টপিকগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ সম্পর্কে সামান্য একটু দেখব, কারণ জৈব যৌগের শ্রেণী বুঝতে পারলে আমাদের জন্য জৈব বিক্রিয়াগুলো অনেক সহজ হয়ে যাবে। তো এখানে দেখো, এখানে জৈব যৌগ মোটামুটি প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এলিফ্যাটিক যৌগ, একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো একটা যৌগকে এলিফ্যাটিক কিভাবে বলা হবে তার নির্দিষ্ট কোনো সংজ্ঞা না থাকলেও একটা যৌগকে অ্যারোমেটিক বলা যাবে কিনা তার নির্দিষ্ট সংজ্ঞা আছে। তো সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যদি তিনটে শর্ত পালন করে তাহলে আমরা ওই যৌগটাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে এরকম যে প্রথম কথা হচ্ছে এখানে যৌগটা সমতলীয় বলয়াকার হতে হবে, অর্থাৎ যৌগটাকে চাকরি হতে হবে, সমতলীয় চাকরি হতে হয়। ২ নম্বর কথা হচ্ছে যে এখানে একান্তরিত পাই বন্ধন থাকতে হয়। একান্তরিত পাই বন্ধন বলতে বোঝাচ্ছে যে একটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন, অর্থাৎ একটা পর একটা পাই বন্ধন থাকতে হবে। আর ৩ নম্বর শর্ত হচ্ছে যে এখানে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তবে এগুলো আবার কিরকম হবে? সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। এগুলো সঞ্চরণশীল, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় না থেকে সবসময় তাকে আবর্তনরত অবস্থায় থাকতে হবে। তা এই তিনটে শর্ত যদি পালন করে কোনো যৌগ তাহলে তাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো, আর যদি এই তিনটে শর্ত যদি পালন না করে তাহলে তাকে আমরা এলিফ্যাটিক বলবো। তো আমরা অ্যারোমেটিক যৌগের ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটু শুরু করতে চাই। যেমনটা মনে করো যে আমরা যদি দেখি, যেমন মনে করো যে বেঞ্জিনের ৬টা কার্বন আছে এভাবে, আর এই ৬টা কার্বন পরস্পরের সাথে একটার পর একটা পাই বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তাহলে আমরা যদি এখানে একটা পাই বন্ধন দিই তাহলে এখানে এক বন্ধন, এখানে পাই বন্ধন দিলে এখানে সিগমা বন্ধন, এখানে পাই বন্ধন। এটা হচ্ছে একান্তরিত পাই বন্ধন। আর বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে আমরা পূর্ণ করে দিতে পারি। এইটা হচ্ছে কিন্তু আমাদের বেঞ্জিনের একটা গাঠনিক সংকেত। তো একটা বিষয় খেয়াল করে দেখো যে আমরা প্রথমে যে বলেছি যে সমতলীয় চাকরিক যৌগ হতে হবে। তো যখন কোনো যৌগের যখন আণবিক সংকেত যখন দেয়া থাকে তখন তো আর বোঝা যায় না যে যৌগটা সমতলীয় হচ্ছে কিনা। তো সমতলীয় হচ্ছে কিনা এটা বুঝবার সহজ উপায় হচ্ছে যে যদি এই বন্ধন অর্থাৎ বলয় গঠনকারী যে কার্বনগুলো বা যে পরমাণুগুলো আছে তাদের মধ্যে যদি sp2 সংকরিত থাকে তাহলে কিন্তু আমরা তাকে বলতে পারি যে এটা একটা সমতলীয় ত্রিভুজাকার গঠন দিবে, ফলে ফাইনালি যৌগটা একটা সমতলীয় রূপ লাভ করবে। এখানে যেমন দেখো প্রত্যেকটা কার্বন কিন্তু ৩টে করে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে সরাসরি ৩টা পরমাণুর সাথে, তাই আমরা বলতে পারি এখানে প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত অবস্থায় আছে। অর্থাৎ আমরা মনে রাখবো যে প্রত্যেকটা কার্বন যদি বলয় গঠনকারী প্রত্যেকটা উপাদান পরমাণু যদি sp2 সংকরণে সংকরিত অবস্থায় থাকে তাহলে কিন্তু ওই বলয় বা চক্রটা কিন্তু সমতলীয় হবে। আর একান্তরিত পাই বন্ধন এভাবে আসলে গঠন না লিখলে বোঝা যাবে না। আর 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, এই বিষয়টা একটু পরিষ্কার করা উচিত। এখানে এনটা কি? এনটা আসলে হচ্ছে এই সঞ্চরণশীল পাই ইলেকট্রনের যে বলয় সেই বলয় সংখ্যা হচ্ছে এন। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি এই যৌগটাকে একটু এইভাবে একটু লিখি যে এইটা হচ্ছে বেনজিন আর এইটা হচ্ছে তার সঞ্চরণশীল পাই ইলেকট্রনের বলয়, তাহলে এখানে এন বলতে কিন্তু এই সঞ্চরণশীল পাই ইলেকট্রনের এই সংখ্যাটাকে বোঝাচ্ছে। এইটার সংখ্যা কিন্তু হচ্ছে আমাদের এন এর মান। এখানে সাদা যে চক্রটা আছে এটা নয়, কিন্তু এটা বিষয়টা মনে রাখতে হবে। অনেকে এই চক্রটাকেই বলয় বা এন মনে করে, এন এর সংখ্যা মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে সংখ্যা হচ্ছে এখানে যে পাই সঞ্চরণশীল যে পাই ইলেকট্রন যে বলয়টা আছে সেটাকে নির্দেশ করে। তো আমরা একটু বিষয় খেয়াল করে দেখি যে বাকিগুলো কিরকম হচ্ছে। এখানে একটু দেখো, তাহলে আমরা যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে সেটা যদি বুঝতে পারি তাহলে আমরা তার বাকিগুলোকে এলিফ্যাটিক বলতে পারবো। তার মানে হচ্ছে যে এলিফ্যাটিক যৌগগুলো অবশ্যই তাহলে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে না বা একান্তরিত পাই বন্ধন থাকবে না, অর্থাৎ অ্যারোমেটিক বৈশিষ্ট্যগুলো থাকবে না। তার মানে সোজা কথা যে অ্যারোমেটিক বৈশিষ্ট্য যে যৌগগুলোতে থাকে না সেগুলো হচ্ছে এলিফ্যাটিক যৌগ। এখন এলিফ্যাটিক যৌগগুলো আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। তো এলিফ্যাটিক যৌগগুলোর যদি প্রান্তীয় দিকটা যদি খোলা থাকে, যেমনটা মনে করো যে আমরা প্রোপেনের সংকেত লিখতেছি, তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, তাহলে এটা হচ্ছে আমাদের ৩ কার্বন বিশিষ্ট মিথেন, ইথেন, প্রোপেন। আমরা জানি যে প্রত্যেকটা কার্বন চার যোজনী ব্যবহার করে এবং ২ কার্বনের মাঝে কোনো হাইড্রোজেন থাকতে পারে না,
সুতরাং যদি প্রোপেন লিখি তাহলে আমাদেরকে এভাবে লিখতে হচ্ছে। এইভাবে যে সকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে প্রান্ত দুইটা উন্মুক্ত থাকে তাকে বলা হচ্ছে তোমার মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যদি এই প্রান্ত দুইটা যদি পরস্পরের সাথে যদি যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন আমরা একটা প্রোপেনকে এভাবে লিখতে পারতাম, এখানেও 3 কার্বন বিশিষ্ট একটা প্রোপেন, তো বাকি হাতগুলোতে হাইড্রোজেন থাকছে। এখানে দেখো এখানে একটা কিন্তু চক্র গঠন করেছে। তো এই যৌগটাকে আমরা এভাবেই লিখবো। প্রথম অবস্থায় আমরা একটু ফুলে লিখছি, কিন্তু যখন আমরা একটু দক্ষ হয়ে যাব তখন আমরা একটু এভাবেই লিখবো যে CH3 CH2 CH3, এইটা হচ্ছে একটা প্রোপেন। আর এটাও কিন্তু প্রোপেন, এটাকে আমরা এভাবে দেখাতে পারি। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার সাইক্লোপ্রোপেন, নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। তো এটা হচ্ছে একটা বদ্ধ শিকল যৌগ। তো মুক্ত শিকল যৌগগুলো আবার সম্পৃক্ত অসম্পৃক্ত হতে পারে। এখন সম্পৃক্ত অসম্পৃক্ত কিসের উপর ভিত্তি করে নির্ধারিত হয়, সেটা হচ্ছে যে আমরা জানি যে কার্বনের যোজনী হচ্ছে 4। এখন কার্বনের এই 4 যোজনী ব্যবহার করে কার্বন যদি সরাসরি যদি 4টা পরমাণুর সাথে যদি যুক্ত হয় তাহলে তখন এই যৌগগুলো হবে সম্পৃক্ত যৌগ। যেমন অ্যালকেনগুলো হচ্ছে সম্পৃক্ত যৌগ। তাহলে আমরা এখানে বলতে পারি যে অ্যালকেনগুলো হচ্ছে সম্পৃক্ত যৌগ। আর অসম্পৃক্ত যৌগ হচ্ছে যে কার্বন তার 4 যোজনী ব্যবহার করে যদি 4টার চেয়ে কম সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হয় তখন সেটা কিন্তু হবে অসম্পৃক্ত। তার মানে হচ্ছে অসম্পৃক্ত বলতে বোঝাচ্ছে যে ওই কার্বন আরো কিছু পরমাণুর সাথে যুক্ত হওয়ার কিন্তু ক্ষমতা রাখে। যেমন আমরা যদি অ্যালকিন এবং অ্যালকাইনগুলোর কথা চিন্তা করি, যেমন এটা আমরা যদি একটু ইথিন যদি বিবেচনা করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কার্বন তার 4 হাত ব্যবহার করেছে ঠিকই, কিন্তু 3টা পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তার মধ্যে 2টা হাইড্রোজেন এবং একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে। এভাবে আমরা সংক্ষেপে বলতে পারি যে পাই বন্ধনযুক্ত যৌগগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত যৌগ। আর যদি পাই বন্ধন না থাকে, যদি শুধু সিগমা বন্ধন থাকে, তাহলে এগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তৃতীয়ত কথা হচ্ছে এই যে যৌগগুলো যে আছে, বদ্ধ শিকল যখন একটা যৌগ হয়ে যায় তখন এই শিকলগুলো আবার সুষম চাকরিক যৌগ হতে পারে এবং বিষম চাকরিক যৌগ হতে পারে। যেমন আমরা এই যৌগটাতে দেখলাম যে প্রত্যেকটা কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা চক্র গঠন করেছে, এবং এখানে চক্র গঠনকারী প্রত্যেকটা উপাদানই হচ্ছে কার্বন। তো চক্র গঠনকারী প্রত্যেকটা উপাদান যদি কার্বন বা একই জাতীয় পরমাণু হয় তাহলে সেটা হচ্ছে সুষম চাকরিক যৌগ। এটা হচ্ছে একটা সুষম চাকরিক যৌগ। আর চক্র গঠনকারী পরমাণুগুলো যদি ভিন্ন রকম হয়ে থাকে, যেমন মনে করা যাক যে কার্বনের সাথে যদি অক্সিজেন থাকে, এটার নাম হচ্ছে যেমন ইথিলিন অক্সাইড। তো আমরা তো বলেছিলাম যে জৈব যৌগে কেবল হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেনগুলো, সালফার এগুলো অংশগ্রহণ করে। তো তোমার যখন বিষম চাকরিক যখন যৌগ হবে তখন মূলত এই কার্বনের সাথে নাইট্রোজেন, অক্সিজেন এবং সালফার এই 3টা মৌল কিন্তু যুক্ত থাকে, কারণ হাইড্রোজেন এবং হ্যালোজেন এক বন্ধনযুক্ত হওয়ার কারণে এরা চক্রের ভিতরে অংশগ্রহণ করতে পারে না। তো সুতরাং আমরা বলতে পারি যে চক্র গঠনকারী উপাদানগুলো যদি একই রকম হয়, অর্থাৎ শুধু কার্বন যদি হয় তাহলে তাকে কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক যৌগ বলে। আর যদি চক্র গঠনকারী উপাদান পরমাণুগুলো যদি কার্বন ব্যতীত অন্য কোনো মৌল, শুধু নাইট্রোজেন, অক্সিজেন, সালফার বা মাঝে মাঝে ফসফরাস এরা দিয়ে যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বিষম চাকরিক যৌগ। একইভাবে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রেও তেমনটা ঘটতে পারে। আমরা অনেকগুলো উদাহরণ দেখব, দেখে এই বিষয়গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের অনেক সময় সুবিধা হবে। যেমনটা খেয়াল করে দেখো, তাহলে আমরা একটা বিষয় বলতে পারছি যে এখানে আমাদের বদ্ধ শিকল যৌগের একটা উদাহরণ এরকম হতে পারতো, যেমন সাইক্লোবিউটেন CH2 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 CH2, এবং সাইক্লোবিউটেন যেহেতু চক্রটা প্রত্যেকটা কার্বন দ্বারা গঠিত তাহলে এটা অবশ্যই একটা সুষম চাকরিক যৌগ, ঠিক আছে। আবার এরকম একটা হতে পারতো বিষম চাকরিক যৌগ, যেমন মিথিলিন অক্সাইড, যেমন CH2 CH2 C প্রোপিলিন অক্সাইড CH2O, এরকম হতে পারতো। একইভাবে সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ সুষম চাকরিক হতে পারে বা বিষম চাকরিক হতে পারে। আমরা একটু আগে যে বেঞ্জিনটা দেখেছিলাম, সেই বেঞ্জিন আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা চক্র গঠনকারী প্রত্যেকটা পরমাণুই হচ্ছে একই রকম এবং সেটা হচ্ছে কার্বন, কিন্তু এর পাশাপাশি চক্রে যদি এক বা একাধিক যদি ভিন্ন রকমের যদি মৌল থাকে তাহলে তখন আমরা এটাকে বিষম চাকরিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো। যেমনটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এখানে এই কার্বনটার জায়গায় যদি আমরা একটা নাইট্রোজেন যদি দিয়ে দিই, অর্থাৎ এরকম যদি হয় তাহলে এইটা কিন্তু হয়ে যায় তখন পিরিডিন হয়ে যায়। পিরিডিন একটা হচ্ছে বিষম চাকরিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অনুরূপে আরও কিছু হাইড্রোকার্বন আছে, যেমন এটা হচ্ছে তোমার যদি অক্সিজেন দেই তাহলে ফিউরান হয়ে যায়।
আর যদি মনে করা যাক যে আমরা এখানে যদি সালফার যদি দিয়ে দিতাম তাহলে থায়োফিন হয়ে যায়। এগুলো কিন্তু হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এগুলো কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন সেটা আমরা অন্য আর একটা টিউটোরিয়াল আলোচনা করব। তো আমরা একটু সংক্ষেপে একটু বলে একটু শেষ করে দিই। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে যদি আমরা বুঝতে পারি তাহলে কারা এলিফেটিক হবে আর কারা অ্যারোমেটিক হবে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। এখানে আমরা ছোট্ট একটা তালিকা দেখি। যৌগে যৌগকে মোটামুটি এভাবে তোমার ভাগ করা যেতে পারে। তোমরা একটা স্ক্রিনশট একটা নিয়ে নিও। আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো। যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।